রাজবাড়ীতে কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর ঘটনায় দায় নিতে নারাজ রাজনৈতিক দলগুলো। নেপথ্যে ছিলেন আওয়ামী লীগের কর্মীরা, দাবি পুলিশের। ইনভেস্টিগেশনের বিভিন্ন পর্যায়ে আছে, ঠিক আছে, মানে কোনো অপরাধ করার পিছনে প্ররোচনামূলক, ঠিক আছে, তদন্তের প্রাপ্ত বিভিন্ন বিষয় আছে। সবটা আপনার ইনভেস্টিগেশনের জন্য আপনাকে বলা যাবে না ভাই। পূর্ববিরোধের জেরে মাদারীপুরের শিবচরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে খুন। নিহত রাকিবের বিরুদ্ধেও হত্যা মামলা রয়েছে বলছে পুলিশ। 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল। ফরিদপুরের ভাঙ্গায় সড়ক ও রেলপথ অবরোধের ঘটনায় 90 জনের নাম উল্লেখ করে মামলা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোটের আমেজ, প্রচারণায় প্রার্থীদের নানা প্রতিশ্রুতি। চাকসুতে দ্বিতীয় দিনের মতো চলছে মনোনয়নপত্র বিতরণ। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। কবর থেকে নুরাল পাগলার লাশ তুলে পুড়িয়ে ফেলার মতো ভয়ঙ্কর ঘটনায় দায় নিতে নারাজ রাজনৈতিক দলগুলো। পুলিশ বলছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগই ছিল নেপথ্যের মূল কারিগর। যদিও স্থানীয় পর্যায়ে বিএনপি, জামায়াত, এনসিপি, খেলাফতে মজলিস ও ইসলামী আন্দোলনের নেতাদের ব্যানারেই হয়েছিল ঈমান আকিদা রক্ষা কমিটির বিক্ষোভ। এরই মধ্যে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের 2 নেতা সহ 24 জনকে গ্রেফতার করা হয়েছে রাজবাড়ী থেকে ফিরে। বিস্তারিত জানাচ্ছেন হাবিব রহমান, ক্যামেরায় ছিলেন মহসিন মুকুল। মোহাম্মদ সাইদুল ইসলাম নুরাল পাগলার ভক্ত। লাশ পোড়ানোর খবর শুনেই ছুটে যান মাজারে। লাশটা নিয়ে পুরালো। এটা তারা ইসলাম ধর্মের ভিতরে, এটা তারা কোন ধর্ম করে? তারা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, তারা একটা মুমিন বান্দা, তারা এই কামটা কেমনে করলো? স্থানীয়রাও বলছেন পীরের বিতর্ক থাকতে পারে, তবে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা সমর্থনযোগ্য নয়। এই যেগুলো জঘন্য কাজ করছে, এই কাজটা করা ঠিক হয়নি, কারণ মুসলমান হিসেবে এই কাজটা করা যায় না। উনি ইমাম মাহিদের দাবি করছিল, ঠিক আছে, উনি ভণ্ড, মানে নেই, কিন্তু আমাদের ইসলামের দৃষ্টিতে এটা কোনো আইনে নাই। কবর থেকে লাশ তুলে উঠে রাস্তা করে হাঁটা, টানা, ছিঁড়া, পুরাই নেয়, এটা ইসলামের দৃষ্টিতে মানায় না। এই এলাকার করে না, এটা করছিল বাইরের লোক, বাইরের লোক করছে। হামলার পরে ঠিক এরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নুরাল পাগলার বাসভবন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন আসবাবপত্র। এর মধ্যেই দেখা যাচ্ছে স্বর্ণালঙ্কারের বাক্স এভাবে ফেলে রেখে গেছে। লাশ পোড়ানোর পাশাপাশি চলে ব্যাপক লুটপাট। স্বর্ণালঙ্কার থেকে শুরু করে চাল, ডাল, এমনকি টেলিভিশন ও এসি পর্যন্ত খুলে নিয়ে যায় হামলাকারীরা। হামলা ঠেকাতে মাঠে নেমেছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার, কিন্তু শেষ রক্ষা হয়নি। তারা বলছে কোনো সমস্যা হবে না স্যার, এটা তো পজিটিভলি আগাচ্ছে। আমরা শুধু শান্তিপূর্ণভাবে আমাদের সমর্থকদের হচ্ছে যে আমরা বিষয়টা অবগত করব যে কাজটা হচ্ছে, এবং এটা সমস্ত দায়িত্ব আমরা নিলাম, এখানে কোনো সমস্যা হবে না। এইভাবে তারা দলগুলো বলে তারা শুক্রবারে হচ্ছে যে সমাবেশটা করলো। ঘটনার শুরু জুম্মার নামাজ শেষে আয়োজিত সমাবেশ থেকে। ঈমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে সেই সমাবেশ থেকে উত্তেজিত জনতা সরাসরি কবর থেকে নুরাল পাগলার লাশ তুলে আগুনে পুড়িয়ে দেয়। ঘটনার 2 দিন আগের কথা। নুরাল পাগলার আস্তানায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে ঈমান আকিদা রক্ষা কমিটি। আহ্বায়ক ছিলেন জেলা ইমাম কমিটির সভাপতি মোহাম্মদ ইলিয়াস মোল্লা। এই কমিটির অন্য সদস্যদেরও রাজনৈতিক পরিচয় মিলেছে। সেখানে ছিলেন রাজবাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু, জামাতে ইসলামের জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম, ইসলামী আন্দোলনের জেলা শাখার সেক্রেটারি আরিফুল ইসলাম, খেলাফত মজলিসের জেলার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইউসুফ নোমানী ও এনসিপির জেলা সদস্য আবদুল্লাহ আল মামুন।
সমাবেশ ডাকলেও লাশ পোড়ানোর দায় নিতে নারাজ তারা। এমনকি সংবাদ সম্মেলন ডাকা নেতা ইলিয়াস মোল্লা এখন মুখ খুলতে চান না। জামাতের জেলা আমিরও সাড়া দেননি। তবে মোবাইল ফোনে পাওয়া গেল বিএনপির এক নেতাকে। এনসিপি নেতার দাবি, বিক্ষোভে সমর্থন থাকলেও লাশ পোড়ানোতে তাদের ভূমিকা নেই। গোয়ালন্দে যে ঘটনাটা ঘটেছে এটা নিঃসন্দেহে অনেক গর্হিত, নিন্দনীয়। এই ইস্যুটা এইভাবে হওয়ার ছিল না, এইভাবে হওয়াটা কোনোভাবেই যৌক্তিক হয়নি। যারা সমাবেশটি আহ্বান করেছেন এবং সেই সমাবেশটি যারা কন্ট্রোলে রাখতে পারেননি, তারা এখন বলছেন যে দুষ্কৃতিকারীরা এর মধ্যে এসে ঢুকে গেছে। তো পলিটিক্যাল লিডার হিসেবে আমি মনে করি কোনোভাবেই তারা দায়বদ্ধতার উপরে নেই বা বাইরে যেতে পারবেন না। পুলিশ বলছে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে গ্রেপ্তার করা হচ্ছে। এর মধ্যে গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মির্ধা এবং উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ মাসুদ মিধাও আছেন। ফুটেজ দেখে ধরছেন ওই কবর থেকে লাশ তুলতেছে বা পোড়াচ্ছে, কোন জায়গায় ওরা দুজন আছে, কোন ফুটেজটাই? ইনভেস্টিগেশনের বিভিন্ন পর্যায়ে আছে, ঠিক আছে? মানে কোনো অপরাধ করার পিছনে প্ররোচনামূলক, ঠিক আছে, তদন্তে প্রাপ্ত বিভিন্ন বিষয় আছে। সবটা আপনার ইনভেস্টিগেশনের জন্য আপনাকে বলা যাবে না ভাই। রাজবাড়ীর বিভিন্ন মাজার খানকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে সহিংসতা আর না ছড়ায়। হাবিব রহমান, যমুনা নিউজ, রাজবাড়ী। এদিকে রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের দরবারে হামলার ঘটনায় আলোচনা সমালোচনার মধ্যে ওসির পর এবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বদলি করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, ইউএনও নাহিদুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপপরিচালক করা হয়েছে। 21 সেপ্টেম্বর কাজে যোগদান করতে বলা হয়েছে তাকে। ওই দিন যোগ না দিলে স্ট্যান্ড রিলিজ করা হবে। এর আগে 12 সেপ্টেম্বর গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলামকেও বদলি করা হয়। 5 সেপ্টেম্বর জুমা নামাজের পর ইমান ও আকিদা রক্ষা কমিটির ব্যানারে নুরাল পাগলের দরবারে হামলা করা হয়। হামলা ভাঙচুরের এক পর্যায়ে নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে আগুন দেওয়া হয়। এই ঘটনায় আহত হয়ে মারাও যান একজন। পূর্বশত্রুতার জেরে মাদারীপুরের শিবচরের প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রোববার রাতে পৌরবাজারে 4 থেকে 5 জন রাকিব মাতবরকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনার পথে মারা যান তিনি। পুলিশ জানায়, চর শ্যামাইল গ্রামের কালাম সর্দারের লোকজনের সাথে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল রাকিবের। গেল 6 মে দুপক্ষের মধ্যে সংঘর্ষে কালাম সর্দারের ছেলে মারা যান। সে হত্যার মামলায় আসামি ছিলেন রাকিব। কদিন আগে জামিনে বের হন তিনি। পুলিশের প্রাথমিক ধারণা, সে পূর্ব শত্রুতার জেরে হতে পারে হত্যাকাণ্ড। রাকিব সরাসরি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ফের চলছে সর্বদলীয় সম্মিলিত কমিটির সকাল সন্ধ্যা হরতাল। এ বিষয়ে আরও জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়ামিন আলী। ইয়ামিন, হরতালের জন্য এখন তো নিশ্চয়ই ভোগান্তি আরো বেড়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, কি অবস্থা দেখছেন আর আন্দোলনকারীরা কি বলছেন? সোহার, আন্দোলনকারীরা যেটি বলতে চেয়েছেন সেটি হলো যে তাদের যে ন্যায্য দাবি, সেই দাবির জন্য তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। ভোগান্তি কিছুটা কমেছে অন্য দিনের হরতালের থেকে, আজকে একটু ভিন্ন ধরনের। কারণ হলো যে বিশেষ করে মোটরসাইকেল, ভ্যান, ব্যাটারি চালিত যে গাড়িগুলি সেগুলি চলাচল করতে দেখা গেছে। এটার সংখ্যাও বেড়েছে, যে কারণে যাত্রীদের যে একেবারে চরম ভোগান্তি ছিল সেই ভোগান্তিটা কমেছে। তবে পকেটের ভোগান্তিটা এখনো কমেনি। কারণ হলো যে এখানে ভাড়ার যে পরিমাণ, আগে যেখানে ভাড়া ছিল 5 টাকা সেটি এখন 10 টাকা নিচ্ছে এই সুযোগে। এই কারণে এই ভোগান্তিটা কমেনি। আর যে বিষয়টি সেটি হলো যে দূরপাল্লার কোনো পরিবহন ছাড়ছে, 16টি রুটের যে যান চলাচল সেটিও বন্ধ রয়েছে। আমার পিছনে আমি একটু দেখাতে চাই যে বৃষ্টিতে ভিজেও কিন্তু পিকেটাররা এখনো মাঠে আছে। কিছুক্ষণ আগে জেলা প্রশাসকের কার্যালয়ের যে প্রধান যে ফটক সেখানে ছিল, সেখান থেকে তারা এখন একটু এই পাশে এসেছে। এখনো তারা বৃষ্টিতে এসে একটু ফ্লাইওভার নিচে তারা শেল্টার নিয়েছে।
দাবি। আমরা চাই যে বাগেরহাটে যে 4টি আসন ছিল সেটি বহাল থাকুক। তারা এটার পক্ষে নানা দাবি তুলে ধরছেন। নির্বাচন একজন কমিশনার তিনি বক্তব্য রেখেছেন, তার এটি বিরোধিতা করেছে। গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যে বক্তব্য রেখেছেন সেটিরও তারা বিরোধিতা করছে। তারা বলছে যে আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের যে যৌক্তিক দাবি বা ন্যায্য দাবি সেটি আমরা ফিরিয়ে আনবো। যতক্ষণ পর্যন্ত দাবি ততক্ষণ পর্যন্ত আমরা। ইয়ামিন, ধন্যবাদ আপনাকে। এদিকে আসন পুনর্বিন্যাসের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক ও রেলপথ অবরোধের ঘটনায় 90 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 100 থেকে 150 জনকে আসামি করে মামলা হয়েছে। রোববার রাতে ভাঙ্গা থানা পুলিশের এসআই হাবিবুর রহমান এই মামলা করেন। এতে প্রধান আসামি করা হয় আন্দোলনের নেতৃত্বে থাকা সর্বদলীয় সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক সিদ্দিক মিয়াকে। মামলায় উল্লেখ, ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গার আলগি ও হামিরদী ইউনিয়নকে আলাদা করার প্রতিবাদে ঢাকা খুলনা মহাসড়কের সোয়াদিতে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে যান চলাচলের বাধা দেয় বেশ কয়েকজন। পুলিশ এতে নিষেধ করলে মারমুখী অবস্থান নেয় তারা। আইনশৃঙ্খলা বিঘ্নের অপরাধে এই মামলা করা হয়। এই ঘটনায় এরই মধ্যে প্রধান আসামি সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই সাক্ষ্য গ্রহণ হবে। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী মামুনের বিরুদ্ধে এ পর্যন্ত 45 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আসামি থেকে রাজসাক্ষী হওয়া এই মামলায় দোষ স্বীকার করে জবানবন্দি দেয়া চৌধুরী মামুনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া আশুলিয়ায় হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় আজ ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য গ্রহণ শুরু হবে। গতকাল এই মামলায় চিফ প্রসিকিউটর সূচনা বক্তব্য উপস্থাপন করেন। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, তাদের হাতে অকাট্য প্রমাণ রয়েছে। এই তথ্য প্রমাণ দিয়ে পৃথিবীর যে কোনো আদালতে অভিযুক্তদের বিচার করা সম্ভব। চাকসু নির্বাচনে দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র বিতরণ চলছে। আজ মনোনয়নপত্র জমাও দিতে পারবেন প্রার্থীরা। সকাল থেকে চাকসুর ভবনের দ্বিতীয় তলা থেকে বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। বিকেল 3:30 পর্যন্ত মনোনয়নপত্র তুলতে পারবেন তারা। গতকাল প্রথম দিনে ফর্ম নিয়েছেন 28 জন, এর মধ্যে ভিপি পদে প্রার্থী 7 জন। নির্বাচন কমিশন জানিয়েছে মনোনয়নপত্র বিতরণ চলবে মঙ্গলবার পর্যন্ত, আর জমা দেওয়া যাবে বুধবার পর্যন্ত। বৃহস্পতিবার যাচাই বাছাই শেষে 21 সেপ্টেম্বর প্রাথমিক এবং 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রায় 3 যুগ পর আগামী 12 অক্টোবর চাকসু নির্বাচন হওয়ার কথা রয়েছে। চাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিন চলছে। আজ মনোনয়নপত্র জমা দিতে পারছেন প্রার্থীরা। এই বিষয়ে আমরা আরো জানবো সহকর্মী মামুনুর রশিদ অবির কাছ থেকে। অবি, মনোনয়নপত্র বিতরণ জমা কার্যক্রমে সাড়া কেমন দেখছেন, আর এই পর্যন্ত কতজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন? সোহার, এবং আজকে চাকসু নির্বাচনের যে দ্বিতীয় দিনে মনোনয়ন ফরম সংগ্রহের এখন পর্যন্ত আমরা দেখেছি সকাল 9:30 থেকে এই মুহূর্ত পর্যন্ত 5 জন শিক্ষার্থী কিন্তু মনোনয়ন সংগ্রহ করেছেন, এবং আগামীকাল সকাল 9:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত একইভাবে মনোনয়ন সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীরা বিভিন্ন পদে। এখন পর্যন্ত আমরা দেখেছি গতকাল 28 জন, আজকে 5 জন শিক্ষার্থীরা আসলে বিভিন্ন পদে তারা মনোনয়ন সংগ্রহ করেছেন। এবং আগামীকালকেই সর্বশেষ সময় যারা বলছিলেন যে আগামীকাল হয়তো শিক্ষার্থীদের সংখ্যা আরও বাড়তে পারে, যেহেতু আজকে দ্বিতীয় দিন, গতকালকের তুলনায় আজকে শিক্ষার্থীদের চাপ কিছুটা বাড়তি বলা যায়। এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে, এবং যারা বিভিন্ন পদে মনোনয়ন সংগ্রহ করেছেন তারা বলছিলেন শিক্ষার্থীদের যেই সমস্যা, অর্থাৎ আবাসন থেকে শুরু করে শাটল ট্রেন, গবেষণা থেকে শুরু করে যেই সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা নিরসনে তারা কাজ করবেন। সেক্ষেত্রে যদি প্রতিনিধিত্ব হয়ে আসতে পারেন, শিক্ষার্থীদের কণ্ঠস্বরগুলো তারা তুলে ধরবেন সিনেট ভবনে। এবং যারা আমরা দেখেছি আরও কয়েকজনের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে গত 36 বছর ধরে যেহেতু চাকসু নির্বাচন হয়নি, সেক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটা অন্যরকম ভালো লাগা তৈরি হয়েছে। এবং প্রধান নির্বাচন কমিশন তিনি জানিয়েছেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে তারা কিন্তু বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। যেহেতু আগামী 12 অক্টোবর সকাল 9:30 থেকে বিকেল একেবারে 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে ভোট নিয়ে যাতে কোনো ধরনের কারচুপি না হয়, তারা একেবারে বাইরে থেকে একটি এলইডি স্ক্রিনের মাধ্যমে ভোটের ভিতর এবং বাইরে যে কার্যক্রম সেগুলো তারা দেখাতে পারবেন, সেই ধরনের উদ্যোগ কিন্তু গ্রহণ করা হয়েছে। ফলে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ভালো লাগা তৈরি হয়েছে, এবং কে কাকে ভোট দিবেন সেই বিষয়গুলি নিয়ে কিন্তু এখন পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে নানা বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি ভোটার সংখ্যা প্রায় 26,637 জন, এবং এই ভোটাররা কিন্তু তাদের পছন্দের প্রার্থীদেরকে আগামী 12 অক্টোবর বেছে নেবেন। সোহার।
কি ধন্যবাদ। এদিকে উৎসবমুখর পরিবেশে চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার। গতকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে শুরু হয় আনুষ্ঠানিক প্রচার। দ্বিতীয় দিনে আজ সকাল থেকেই বিভিন্ন একাডেমিক ভবন, আবাসিক হল সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রাকসুতে 23টি পদে লড়ছেন 247 জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে 18, জিএস পদে 13 ও এজিএস পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট সহ এ পর্যন্ত 12টি প্যানেল ঘোষণা করা হয়েছে। আগামী 25 সেপ্টেম্বর রাকসু ও হল সংসদের ভোট গ্রহণ হবে। মোট ভোটার প্রায় 29,000। দর্শক, রাকসু নির্বাচনের প্রচার প্রচারণা দ্বিতীয় দিন আজ এই বিষয়ে জানাতে সহকর্মী তারেক মাহমুদের সঙ্গে কথা বলতে চাই আমরা। তারেক, প্রার্থীদের প্রচার প্রচারণা কেমন দেখছেন? ভোটারদের কাছে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন তারা? সোহার, এখন পর্যন্ত সকাল থেকে কয়েকজন প্রার্থী কিন্তু লিফলেট নিয়ে তাদের প্রচার প্রচারণায় নেমেছে। আমি রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ফোর সায়েন্স বিল্ডিং রয়েছে সেখানে। একটু আগে টুকিটাকি চত্বরে ছিলাম এবং এর আগে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন মার্কেট সেখানেও ছিলাম। যারা প্রার্থী রয়েছে তারা কয়েকজন কিন্তু প্রচার প্রচারণা সকাল থেকে শুরু করেছে, যারা হ্যান্ডবিলগুলো তৈরি করেছেন তারা, এবং অন্যান্য প্রার্থী তারাও অপেক্ষায় রয়েছেন। তাদের হ্যান্ডবিলগুলো বিভিন্ন জায়গায় রয়েছে, সেখান থেকে আসার পরে কিন্তু এখন অপেক্ষা করছেন। আমরা কয়েকজন প্রার্থী রয়েছে এখানে আমাদের ঠিক সামনেই। আমরা ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের এজিএস প্রার্থী যিনি রয়েছেন তার সাথে একটু কথা বলতে চাই। আপনাদের প্রচার প্রচারণার কি অবস্থা? হ্যান্ডবিল তৈরি হয়েছে কিনা একটু জানাবেন। আপনারা জানেন গতকাল নির্বাচন কমিশন আমাদেরকে ব্যালট নম্বর দিয়েছে, সেই জায়গা থেকে আজকে থেকে অফিসিয়ালি গণসংযোগ বা প্রচারণা শুরু। আমাদের লিফলেটের যে কাজ সেটি চলতেছে, অতি শীঘ্রই আমরা ক্যাম্পাসের শিক্ষার্থীদের কাছে লিফলেট বিতরণ করব। একই সাথে আপনারা দেখেছেন যে কিছু প্রার্থী অলরেডি লিফলেট বিতরণ করতেছে। তো ক্যাম্পাসের যে এই আমেজ বা এই যে রাকসুর যে একটা ভাইব উঠেছে, এটা যদি নির্বাচন কমিশন শেষ পর্যন্ত ধরে রাখতে পারে, আমরা আশাবাদী নির্বাচন কমিশন একটি ভালো নির্বাচন দিতে সক্ষম হবে। ধন্যবাদ আপনাকে। সোহার শুনছিলেন, এবং যারা প্রার্থী রয়েছেন তারা ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন। উন্নয়নের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যাগুলোর যে তারা তুলে ধরছেন এবং এই সমস্যা সমাধানে তারা কাজ করবেন, এমনটি কিন্তু প্রত্যাশা ব্যক্ত করে প্রার্থীদের কাছে, যারা প্রার্থী রয়েছেন তারা ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। সোহার, তারেক, ধন্যবাদ আপনাকে। ডাকসু নির্বাচনে নেতৃত্বে স্বাক্ষর রেখেছেন সাতক্ষীরার 8 শিক্ষার্থী। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী তারা। কারো লেখাপড়া চলছে অন্যের সহযোগিতায়, কেউ বা মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাদের জয় খুশি বন্ধু, এলাকাবাসী সহ সব শ্রেণী পেশার মানুষ। আমার কোনো আশা নেই, আল্লাহ যেটা ফয়সালা করবে সেটা। এভাবেই আপ্লুত হয়ে ছেলের বেড়ে ওঠা ও লেখাপড়ার বর্ণনা করছিলেন দিনমজুর বাবা। প্রায় সকালের খায় না। ডাকসু নির্বাচনে ছলিমুল্লাহ মুসলিম হল সংসদে সাহিত্য সম্পাদক পদে জয়ী সাতক্ষীরা সদরের মাগুরা গ্রামের আল মামুন। ছোটবেলা থেকেই মেধাবী, তার জয়ে খুশি গ্রামবাসী। ছাত্রছাত্রী দুজনে কাজ করতে পারবে, ভালো লাগবে, বা আমার মুখ উজ্জ্বল হবে। এলাকার ভেতরে খুবই নর্মভদ্রতা ছেলেটা অনেক ছোটবেলা থেকেই মেধাবী ছিল। একটা ছেলে ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া মানে আমাদের গ্রামের গর্ব। আর এই যে মামুন এই যে পাশ করেছে ডাকসু নির্বাচনে, এলাকার লোক খুশি হয়ে মসজিদে তার জন্য দোয়া অনুষ্ঠান হয়েছে আমাদের এই মামুনের জন্য। বাড়ির ফ্যামিলি সব ওই মামুনের দোয়া করছে যে মামুন ওর ছেলে হয় না। কলারোয়া উপজেলার হেলাতলা গ্রামের আহসান হাবিব ইমরোজ শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদে ভিপি পদে নির্বাচিত। তিনি জানান, শিক্ষার্থীদের পাশে থাকার ফলাফল পেয়েছেন তিনি। এখন প্রতিশ্রুতি বাস্তবায়নে নজর দিতে চান এই শিক্ষার্থীদের কাছে প্রত্যাশা ছিল যে তারা আমাকে তাদের ম্যান্ডেট দিবে, সমর্থন দিবে, এবং প্রত্যাশা মাফিকই জয়টা হয়েছে। তালা উপজেলার রহিমাবাদ গ্রামের শারীরিক প্রতিবন্ধী শামসুর রহমান জোয়ারদার। অন্যের সহযোগিতায় চলে সংসার ও ছেলে তাসনিম রুবাইয়াতের লেখাপড়া। শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদে সদস্য পদে জয়ী তাসনিম। অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি কোনো কিছু কামাই করতে পারিনি। আমার পিছনে বরঞ্চ অনেক টাকা ব্যয় হয় প্রত্যেক মাসে। নির্বাচনে দাঁড়িয়েছিল, জিতেছে, এটা আমার কাছে খুবই আনন্দ। ভালো হয়েছে, ওর কেউ নেই এক প্রকারে।
এছাড়া তালার দীপিকা সানা, কলারুয়ার নিশিতা জামান নিহা, কালীগঞ্জের ইমরান হোসেন, অভিজিৎ দত্ত ও খাদিজা পারভিন জিতেছেন ডাকসুর হল সংসদ নির্বাচনের বিভিন্ন পদে। তাদের জয়ে খুশি সবাই। 8 জন সাতক্ষীরায় পাশ করছে, সকলের জন্য দোয়া থাকবে এবং এটা আমাদের সাতক্ষীরার জন্য আমি মনে করি অনেক বড় পাওয়া। আশা করি সে ওহাল কেন্দ্রিক অনেক ভালো কিছু করবে, এলাকায় অনেক ভালো কিছু করবে। শিক্ষার্থীদের অধিকার আদায়ে অন্যদের পাশাপাশি সাতক্ষীরার তরুণ এই শিক্ষার্থীরা ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। 1996 সালে পঞ্চগড় শহরের কমলাপুর গ্রামে দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য শিক্ষা কার্যক্রম চালু করে সরকার। সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের মাধ্যমে জ্ঞানের আলোয় আলোকিত হয় স্থানীয় শিশুরা। তাদের 2 জন এখন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তবে হঠাৎ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম বন্ধ হওয়ায় হতাশ তাদের পরিবার। সংশ্লিষ্টরা শিক্ষার্থী ও জনবল সংকটের কথা বললেও পুনরায় প্রতিষ্ঠানটি চালুর দাবি গ্রামবাসীর। দীর্ঘদিন ধরে বন্ধ, তাই অনেকটাই ভুতুরে পরিবেশ। একজন নৈশপ্রহরী কোনো রকমে দেখভাল করছেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের এই বিদ্যালয়টি। 1996 সালে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জ্ঞানের আলোয় আলোকিত করতে পঞ্চগড়ের কমলাপুর গ্রামে রিসোর্ট শিক্ষকের কার্যালয়ে চালু হয় সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম। 10 জন শিক্ষার্থীর জন্য ছিল থাকা খাওয়ার ব্যবস্থা। সরকারি ব্যয়ে ব্রেইল পদ্ধতিতে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনার সুযোগ তৈরি হওয়ায় উচ্ছ্বসিত ছিলেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। তবে 2021 সালে বন্ধ হয়ে যায় সে কার্যক্রম। এখানে মাদক সেবকদের আড্ডা, এখানে ওরা আড্ডা দেয়। অনেক ভাইয়া এখানে কি করে আমরা জানি না, অনেক লোকজন এখানে ভিতরে যে কি করে সেটা আমরা বলতে পারি না। সমাজসেবা অধিদপ্তর নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ায় দৃষ্টি প্রতিবন্ধীদের অনেকেই এখন পথে ঘাটে ঘুরছেন। সুশৃঙ্খল পরিকল্পনার মাধ্যমে কার্যক্রম পুনরায় চালুর দাবি স্থানীয়দের। স্কুলটি বন্ধ থাকায় প্রতিবন্ধী ছাত্রগুলা স্কুলে আসতে পারতেছে না এবং ঘুরে বেড়াচ্ছে। একটা নাইট গার্ড আছে, উনি রাত্রেবেলা আসে লাইট দেয়, সকালে আসে অফ করে দিয়ে চলে যায়। কিন্তু এখানে কোনো শিক্ষক বা অন্য কাউকে আমি কখনো দেখি নাই। প্রতিষ্ঠানটিতে অতিরিক্ত দায়িত্বে থাকা সমাজসেবা কর্মকর্তা জানান, শিক্ষার্থী ও জনবল সংকটের কারণে বন্ধ রাখা হয়েছে দৃষ্টিহীনদের শিক্ষা কার্যক্রম। এটা ব্রেইল পদ্ধতিতে পড়ানোর একটা নিয়ম রয়েছে, যেহেতু তারা দৃষ্টি প্রতিবন্ধী। আমাদের টেকনিক্যাল পদ যেমন রিসোর্স শিক্ষক বা হাউস প্যারেন্ট কাম টিচার, পাশাপাশি বাবুর্চির মতো গুরুত্বপূর্ণ পদগুলোতেও এখানে আসলে জনবল একটু সংকট রয়েছে। আশা করছি দ্রুতই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়গুলো বিবেচনা করে এখানে এই হাউস প্যারেন্ট কাম টিচার বা রিসোর্স শিক্ষকের মতো পদগুলোতে পদায়ন করবে। সংকট কাটিয়ে বিদ্যালয়টি পুনরায় চালুর দাবি এলাকাবাসীর। সাইফ আহমেদ, যমুনা নিউজ। সব চাপ উপেক্ষা করে গাজায় বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলায় একদিনে প্রাণ গেছে আরও 68 ফিলিস্তিনির, আহত প্রায় 350। গাজা সিটি দখলের লক্ষ্যেও অব্যাহত তাণ্ডব। শহরটিতে রোববার মৃত্যু হয়েছে 35 জনের। গুড়িয়ে দেওয়া হয়েছে 3টি সুউচ্চ ভবন। তেল আবিবের দাবি, হামাসের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল ভবনগুলো। যদিও দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি। এদিন ত্রাণ সংগ্রহকারীদের ওপর হামলায় মারা গেছে 10 জন, আহত 8 জন। অবনতি হয়েছে দুর্ভিক্ষ পরিস্থিতিরও। অনাহারে অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও 2 জনের। এই নিয়ে উপত্যকায় খাবারের অভাবে প্রাণ হারিয়েছে প্রায় 2,500 মানুষ। প্রায় 2 বছর ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় এ পর্যন্ত প্রাণহানির শিকার 64,800-এরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলের নৌ অবরোধ উপেক্ষা করে গাজার মানুষদের বাঁচাতে তিউনিসিয়া থেকে আবারও শুরু হয়েছে সমুদ্র ফ্লোটিলা যাত্রা। পরপর 2টি ড্রোন হামলার পরও গাজার মানুষদের বাঁচাতে অবিচল মানবাধিকার কর্মীরা আবহাওয়ার জন্য কিছুটা বিলম্বিত হলেও আবারও শুরু হয় তাদের যাত্রা। তিউনিসিয়ার বিজেটে বন্দর থেকে 40টিরও বেশি দেশে মানবাধিকার কর্মী নিয়ে রওনা হয় ফ্লোটিলার নৌবহর, যা আন্তর্জাতিক জলসীমায় পৌঁছে যুক্ত হবে ইতালির সিসিলি থেকে রওনা আরেক দলের সাথে। অন্যদিকে রোববার গ্রিসের সাইরাস দ্বীপ থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ফ্লোটিলা বহরের আরও 2টি জাহাজ। ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে বন্দরে হাজির হয় শতাধিক মানুষ। ফ্রিডম টু প্যালেস্টাইন যোগান দিতে দিতে বিদায় জানায় জাহাজ দুটিকে। ইসরায়েলের অবরোধকে চ্যালেঞ্জ করে গাজায় জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যেই অব্যাহত যাত্রা জানিয়েছে ফ্লোটিলা কর্তৃপক্ষ।
দর্শক এখনকার মতো শেষ করছি যমুনা নিউজের আয়োজন।